এদিকে মির্জা ফখরুলের বক্তব্যে খেপেছে ভারত। দোভালের অ্যাকশন শুরু, কপাল খুলে গেল আওয়ামী লীগের। আওয়ামী লীগকে ধীরে 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 পুনঃস্থাপিত করা হবে, সেটা তারেক রহমানকে কালকে আরেকবার মনে করিয়ে দিয়েছেন আমাদের অজিত দোভাল। অজিত দোভাল বলে দিয়েছেন যে কথা হয়েছিল এবং যেটা যে 10টি পয়েন্টের উপরে স্বাক্ষরাদি হয়েছিল তাতে কিন্তু একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল। আপনি সেই সময়টা পার করে গেছেন, ক্ষমতায় বসার পর 1 মাস পেরিয়ে গেছে, এখনো আপনি বলছেন আরো 2 মাস 3 মাস সময় লাগবে। যেহেতু রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল মাত্র 1 মাস 3 দিনের মাথায় তার এবং তার দলের মুখোশ উন্মোচন করে ফেলছে, সত্য প্রকাশ করে ফেলছে, তাই বাংলাদেশের 86,000 গ্রাম জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক ভাইরা এখন আর বসে থাকা চলবে না। লগি বৈঠা প্রস্তুত করতে হবে। নেত্রীর নির্দেশনা পাওয়া মাত্রই সেই লগি বৈঠা হাতে নিয়ে তীব্র গতিতে ঝড়ের গতিতে স্লোগান হবে, ধরো বৈঠা মারো টান, জঙ্গি রাজাকারের বাচ্চা এবং রাজাকারের উত্তরসূরিরা যাবে এবারে গোরস্থান। এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে মাত্র 1 মাস আগে দায়িত্ব নেওয়া বাংলাদেশের নতুন সরকার। একদিকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকে দেশের ভঙ্গুর অর্থনীতি আর রাজনীতির মাঠের টানাপোড়েন, সব মিলিয়ে এক অস্থির সময়ের সংকেত পাওয়া যাচ্ছে। এই সবকিছু ট্যাকেল দেওয়া নতুন সরকারের জন্য একটা সীমাহীন সমস্যা হয়ে দাঁড়াবে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে সকালবেলা 10টা সাড়ে 10টা নাগাদ মির্জা ফখরুল গিয়েছিলেন যমুনাতে, একটা ফুলের তোড়া নিয়ে, মানে বুকে নিয়ে তিনি গিয়েছিলেন ঈদের শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করেছেন এবং প্রীতি ভালোবাসার কথা বলেছেন। বলার পর তিনি মিষ্টি মিষ্টি করে একটা ছোট্ট বার্তা দিয়েছেন। বার্তাটা হচ্ছে যে আপনি যে কথাটা বলেছেন না, এই কথাগুলো আপনি আর বলবেন না। আপনি এক কাজ করুন, আপনি মিডিয়াকে ডেকে আপনি তাদেরকে বলুন যে আপনার যে কথাগুলো আপনি বলেছিলেন আওয়ামী লীগ সম্পর্কে, সেই কথাগুলো আপনার ব্যক্তিগত মতামত, এটা দলের মতামত নয়। আপনি আমাদেরকে বিপদে ফেলে দিয়েছেন এই কথাটা বলে, কারণ আমাকে চারদিক ম্যানেজ করে কাজ করতে হচ্ছে। আপনার মতো একটা সিনিয়র নেতা, বর্ষিয়ার নেতা যদি এই ধরনের বেফাঁস মন্তব্য করেন তাহলে পরে আমার পক্ষে দেশ চালানো খুব মুশকিল হয়ে যাবে। বেশ ভদ্র ভাষায় তাকে, যাকে বলা হয় ধুনে দেওয়া, ধুনে দিয়েছেন মির্জা ফখরুলকে। এখন কালকে যা ঝাড় খেয়েছেন, ঝাড় খাওয়ার পর এখন তার মাথা খারাপ হয়ে গেছে তারেক রহমানের। কারণ তারেক রহমান বুঝতে পারছেন যে ভারতবর্ষ কিন্তু বেশি দিন অপেক্ষা করবে না। ভারতবর্ষ কিন্তু খুব টাইট নজর রাখছে আর এই সমস্ত ব্যাপারগুলোতে প্রত্যেক কটা নোট দিচ্ছে। এদিকে আপনাদের ওখানে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আপনাদের যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি নাকি জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন। কিন্তু হিন্দুস্তান টাইমস আজকে লিখেছে এবং আমার কাছেও খবর আছে যে জয়শঙ্করজি এখনো পর্যন্ত কোনো টাইম কনফার্ম করেননি। তিনি কিন্তু একবারও বলেননি যে আমি দেখা করব না বা আমি দেখা করব, এ কথা তিনি একবারও বলেননি। ফলে এই যে খবরগুলো রটে বেড়াচ্ছে, তিনি আছেন এখন নিউ ইয়র্কে, তার ইচ্ছে হচ্ছে দিল্লি হয়ে মানে ঢাকায় ফিরে আসা। সেটা তিনি ঢাকাকে জানিয়েছেন, মানে তারেক রহমানকে জানিয়েছেন। দিল্লিতে তার কাউন্টার পার্ট, তার সঙ্গে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, তার সঙ্গে কথাবার্তা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী হলে কি হবে, জয়শঙ্করের সঙ্গে তার ডাইরেক্ট কথা বলতে পারবেন না, আমাদের বিক্রম মিস্ত্রি অবধি পৌঁছাতে হবে, নইলে পরে রণদীপ জয়সওয়াল, এই দুজনই আছে পররাষ্ট্র বিষয়ক ব্যাপারে যদি কথা বলতে হয় তাদের সঙ্গে কথা বলতে হবে। উনি বিক্রম মিস্ত্রির সঙ্গে কথা বলেছেন আর বিক্রম মিস্ত্রি তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এখন সাহেব ব্যস্ত আছেন, সাহেব কখন টাইম দেবেন, যদি টাইম আদৌ দেন তাহলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। ফলে এই যে একটা আপনাদের দেশে একটা রটে বেড়াচ্ছে যে বহুদিন চেষ্টা করে ইউনূসের লোক পারলো না, হঠাৎ করে বিএনপির লোক এসে জয়শঙ্করের সঙ্গে দেখা পাওয়ার সুযোগ পেয়ে গেল, এটা কিন্তু নয়। জয়শঙ্কর যে এখন প্রচণ্ড ব্যস্ত, বিশেষ করে এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে এবং তেল জোগাড় করা নিয়ে ভারতের কাছে তেল হয়ে গেছে একটা বড় চাপের বিষয়। এখন তেল জোগাড় করতে হয় ভারতবর্ষকে, তেল জোগাড় না করতে পারলে ভারতবর্ষে তেলের যোগানটা কমবে। আমি গতকালকে বলেছিলাম না
যে আমাদের নিজেদের লাগে 1,50,00,000 ব্যারেল পার ডে। একটা ব্যারেলে বোধহয় 362 না কত লিটার বোধহয় একটা তেল থাকে, এরকম একটা হিসেব আছে, কম বেশি হতে পারে, আমি ভুলও হতে পারি, একটু দেখে নেবেন আপনারা। তো সেই তেল 140 কোটি দেশের লোকের সেই তেল মানে জোগাড় করা, এটা একটা মানে হিউজ টাস্ক। তো তাকে সেই কাজটা করতে হচ্ছে, মোদিজিও সেই কাজ করে যাচ্ছেন। ফলে এখন এই ঠুনকো বিষয় নিয়ে কথা বলার মতো সময় জয়শঙ্করজির কাছে নেই। হয়তো জয়শঙ্করজির সঙ্গে এবারে দেখা নাও হতে পারে, তবে এটা খলিলুর রহমানকে বলে দেওয়া হয়েছে, আপনি অপেক্ষা করুন, যদি সবুজ সংকেত পান তাহলে পরে এখানে আসবেন, নইলে আপনি আপনার নিজস্ব গন্তব্যে যেখানে যাওয়ার আপনি চলে যাবেন। এটা হচ্ছে ভারতের পক্ষ থেকে বলা। আর একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত যেটা ভারত নিয়েছে আওয়ামী লীগের ব্যাপারে, যে আওয়ামী লীগকে ধীরে 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 পুনঃস্থাপিত করা হবে, সেটা তারেক রহমানকে কালকে আরেকবার মনে করিয়ে দিয়েছেন আমাদের অজিত দোভাল বলে দিয়েছেন যে কথা হয়েছিল এবং যেটা যে 10টি পয়েন্টের উপরে স্বাক্ষরাদি হয়েছিল তাতে কিন্তু একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল। আপনি সেই সময়টা পার করে গেছেন, ক্ষমতায় বসার পর 1 মাস পেরিয়ে গেছে, এখনো আপনি বলছেন আরো 2 মাস 3 মাস সময় লাগবে। তার মধ্যে আপনার একজন বর্ষিয়ান নেতা তিনি এরকম আলটপকা মন্তব্য করে আমাদেরকে আরো বিভ্রান্ত করছেন। ফলে আপনাকে নিশ্চিত করতে হবে যে আওয়ামী লীগ এই তার উপর থেকে যত মামলা টামলা, আওয়ামী লীগ সমর্থকদের যে মামলা টামলা আছে সেগুলোকে আপনি তুলে নেবেন। আপনি লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিল্পী যত আছে তাদেরকে মামলা মুক্ত করবেন। শেখ হাসিনার ব্যাপারে মামলা যেগুলো আছে সেগুলো আইসিসি থেকে তুলে নেবেন। তাকে রাজনৈতিক একটা পরিবেশ, সুস্থ পরিবেশ তৈরি করে দেবেন রাজনীতি করার জন্য, সেটা আপনি করবেন। সেগুলো যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আপনি ভারতের থেকে কোনো রকম আশা করবেন না। আপনি এই যে চিঠি দিয়েছেন না, যে ভারতকে আমরা অনুরোধ করছি এই পাঠান, ওই পাঠান, সেই পাঠান, ভারতের দিক দিয়ে কোনো আশা করবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে খাদ্যপণ্য আছে, কিন্তু এখানে পাঠানোর ব্যাপারে আমাদের এখানে একটা বিরূপ একটা প্রতিক্রিয়া আছে। ফলে দেশের যে বিরূপ প্রতিক্রিয়া সেটাকে কিন্তু আমাদের মান্যতা দিতে হবে। ফলে আপনারা চাইছেন ঠিক আছে, আমরা মানাও করছি না, কিন্তু দেশের মানুষের আবেগকে উপেক্ষা করে আমরা এমন কিছু করব না যেখানে দেশ বিপদে পড়তে পারে। কারণ বিজেপি জানে সামনে নির্বাচন, 5টি রাজ্যের নির্বাচন এবং একটি পুদুচেরি এবং কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে নির্বাচন। সেটা হচ্ছে 9 তারিখে পুদুচেরি আছে, তারপরে হচ্ছে 23 তারিখ হচ্ছে সাউথের গুলো আছে, আর 29 তারিখ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সহ আর 2টো দেশ রাজ্যের মধ্যে আছে। তাই এই ইলেকশনে যাতে এর কোনো প্রভাব না পড়ে, মানে এই বাংলাদেশ সম্পর্কিত কোনো কারণে যাতে প্রভাব না পড়ে, তার জন্য কিন্তু ভারত সতর্ক হয়ে রয়েছে যে তেল এবং খাদ্য পানীয় বন্ধ করার, মানে খাদ্য এবং পণ্য বন্ধ করা না চালু রাখা, সেই ব্যাপারটা নির্ভর করছে আমাদের এখানে ভোটের ওপর। এখন ভবিষ্যৎ কি বলবে আমি জানি না, আমি তো গণৎকার নই, আর আমি আগাম কোনো খবর পাই না। এমন হতে পারে যাচ্ছে, এমন হতে পারে যাচ্ছে না, সব কিছুই হতে পারে। কিন্তু আমার যতদূর মনে হয় এখন বোধহয় ভোটটা অবধি একটু থমকে যাবে আমার মনে হয়, তারপর হয়তো স্বাভাবিকভাবে হয়তো যেতে পারে। তো আপনারা সামনের দিকে তাকিয়ে থাকুন। সবাইকে আবার ঈদের শুভেচ্ছা। যেহেতু রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল মাত্র 1 মাস 3 দিনের মাথায় তার এবং তার দলের মুখোশ উন্মোচন করে ফেলছে, সত্য প্রকাশ করে ফেলছে, তাই বাংলাদেশের 86,000 গ্রাম জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক ভাইরা এখন আর বসে থাকা চলবে না। লগি বইটা প্রস্তুত করতে হবে। নেত্রীর নির্দেশনা পাওয়া মাত্রই সেই লগি বইটা হাতে নিয়ে তীব্র গতিতে, ঝড়ের গতিতে স্লোগান হবে, ধরো বইটা মারো টান, জঙ্গি রাজাকারের বাচ্চা এবং রাজাকারের উত্তরসূরিরা যাবে এবারে গোরেস্তান। এই স্লোগানকে এবং জনগণের 12 তারিখের নির্বাচনের মাধ্যমে 60% জনগণ ভোট কেন্দ্রে না গিয়ে আওয়ামী লীগকে যে ম্যান্ডেট এবং দলিল দিয়েছে সেই ম্যান্ডেট এবং দলিল অনুযায়ী জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। স্বাধীনতা পুনরুদ্ধার করার লক্ষ্যে এখন আর দাবানল সৃষ্টি করতে হবে, ঝড় সৃষ্টি করতে হবে, তুফান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে ধন্যবাদ দিয়ে তাকে বলতে চাই, দেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা থাকবে কি থাকবে না, এইটা নির্ধারণ কোন রাজাকারের বাচ্চা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে মন্ত্রী হওয়া ব্যক্তি নির্ধারণ করবে না দেশের জনগণ নির্ধারণ করবে, এটা ঠিক সময় বলে দেবে। তবে তাকে ধন্যবাদ জানানোর একটা কারণ হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে কথিত প্রহসনমূলক নির্বাচনের আগে তিনি সহ তার দলের একাধিক সিনিয়র নেতারা দেশব্যাপী আওয়ামী লীগের ভোটার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, অর্থাৎ তাদের ভোট পাওয়ার উদ্দেশ্যে বলতেছিল তারা সরকারে আসলে পর দেশের গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখা হবে, আইন এবং সংবিধান অনুযায়ী চলবে। কিন্তু মাত্র 1 মাসের ভিতরে দেখেন 17ই ফেব্রুয়ারি তারা ক্ষমতায় আসছে বা শপথ নিছে, আজকে 20 ফেব্রুয়ারি, অর্থাৎ মাত্র 1 মাস 3 দিনের ভিতরে, অর্থাৎ 33 দিনের মাথায় তাদের মুখোশ উন্মোচন হয়েছে। এটা অনেক বড়। মার্চের প্রথম দিকেই বলছিলাম যে
এই মাসের মধ্যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাওয়া সহ বিভিন্ন জায়গার কার্যালয় উদ্বোধন ও দলীয় অনেক কার্যক্রম শুরু হবে বলে আমরা প্রত্যাশা করছি। এটা ছিল কথাটা, প্রত্যাশা করা হয়েছিল, কিন্তু সেটা ছিল যে বেইমানি না করলে সেটা হবে। আর যদি বেইমানি করা হয় তাহলে তার জন্য আমাদের সর্বোচ্চ হইলেও 1 বছরের মতো সময় লাগবে, সর্বোচ্চ হলে 1 বছর। কিন্তু এই বেইমানি এবং জনগণের সাথে যে ওয়াদাবদ্ধ হওয়া, যে কথা দেওয়া ছিল, এই বেইমানির জন্য তাদের ভয়ঙ্কর রকমের পরিণতি ভোগ করতে হবে। এইটা চিরন্তন সত্যি কথা। তারা কিন্তু একটা রাজনৈতিক দল, তাই না? সেই পরিণতির জন্য এখন অপেক্ষা করতে হবে। গত 12 তারিখের প্রহসনমূলক নির্বাচনে দেশের 60% জনগণ শেখের বেটির একটা ডাকের মাধ্যমে ভোট কেন্দ্র যাওয়া থেকে যে বিরত রয়েছে, ম্যান্ডেট দিয়েছে, যে দলিল দিয়েছে, সেই দলিল এবং ম্যান্ডেট অনুযায়ী একেবারে নকশা পুঙ্খানুপুঙ্খভাবে জনতার অধিকার, স্বাধীনতা পুনরুদ্ধার এবং দেশের আইন, গণতন্ত্র সবকিছু ফিরিয়ে আনার জন্য এখন শুধু আওয়ামী লীগকে কাজ করে যেতে হবে, আর কিছু না। অন্য কোনো ওয়ে নাই। যে সকল আমাদের আওয়ামী লীগের মধ্যে অনেক নেতারা, বিশেষ করে সিনিয়র পার্সন, হ্যাডোমালা নেতা যাদেরকে বলি আমি সবসময়, তারা একটা প্রত্যাশার মধ্যে ছিলেন যে আশানুরূপ ভাবে তাদের চাস্তুতো ভাই বা দুলতুতুস ভাই, হ্যাঁ, যাদের সাথে ব্যবসায়িক একটা পার্টনারশিপ আছে ওনাদের সাথে, তারা চিন্তা ভাবনা করছিল নির্বিঘ্নে সুন্দর মতো করে তাদেরকে কোলে তুলে একেবারে দুলাভাই আদরে তাদের বাড়িতে নিয়ে বসাবে। আশা করি এবার তাদের ঘুমটা একটু ভাঙছে। এবার আশা করি হয়তো বা দলের জন্য, তৃণমূলের জন্য তারা কিছু করবেন, আর না করলে সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, এই দেশের প্রায় 8.5 কোটি জনগণ আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। সমর্থনের মাধ্যমে তারাই জনগণ নির্ধারণ করবে এবং আওয়ামী লীগ নির্ধারণ করবে ইঞ্জিনিয়ারিং সরকার কতদিন থাকবে এবং রাজাকারের বাচ্চাদের, রাজাকারের উত্তরসূরিতে মির্জা ফখরুল সহ যতগুলো রাজাকারের বাচ্চা আছে, উত্তরসূরি আছে, তারা কতদিন ক্ষমতায় থাকবে, কতদিন তারা গলাবাজি করবে, সেটা নির্ধারণ করবে এখন বাংলাদেশ আওয়ামী লীগ। সেটা নির্ধারণ করবে আওয়ামী লীগের জন্য অপেক্ষা করা দেশের 8.5 কোটি জনগণ। আশা করি সেই প্রত্যাশিত সময়টা এখন আর বেশি দূরে নাই। তৃণমূলের সকল নেতা কর্মীরা উল্লাসের সাথে প্রতিশোধের টানে এবং স্বাধীনতা পুনরুদ্ধারের লক্ষ্যে, রাজাকারের বাচ্চাদের নিধন করার লক্ষ্যে, জঙ্গিদের নিধন করার লক্ষ্যে, ধরো বৈঠা মারো টান, জঙ্গি রাজাকারের বাচ্চা যাবে গোরস্থান, এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। আমাদের অধিকার, জনগণের যে ম্যান্ডেট দিয়েছে, সেই অধিকার আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। কিন্তু ঈদের পরে এবার দেশ নিয়ে ভাবনার সময় এসেছে। আমরা আশঙ্কা করছি, অনেকদিন ধরেই আশঙ্কা করছি, নতুন সরকার আসবে, রোজা শুরু হবে, রোজা চলে গেল, ঈদ চলে গেল, কিন্তু সামনে আসছে বিশাল বিশাল সব চ্যালেঞ্জ। অনেকে বলেন যে আসলে কি হচ্ছে, কি হবে, আওয়ামী লীগের কি হবে? দেশের অবস্থা চরম ভয়ানক খারাপ। আওয়ামী লীগের কি হবে? আওয়ামী লীগ নিজেদের দোষেই এই অবস্থা। সংগঠন বলতে এই যে 1.5 বছরের বেশি সময় চলে গেছে, এখন পর্যন্ত আশ্চর্যের বিষয় আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম, তৎপরতা, আওয়ামী লীগের তৃণমূল যে কি শক্তিশালী, বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে চাইছে, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব বা প্রধান নেতৃত্ব থেকে এই চাওয়াটার মূল্য দিতে পারছে না এখন পর্যন্ত। আওয়ামী লীগের জন্য যেটা সবচেয়ে বড় প্রয়োজন, এই চাওয়াটার মূল্য দেওয়া। এই যে তৃণমূল, তাদেরই তৃণমূল নেতৃত্বের পালস গোনা, বাংলাদেশের পালস গোনা, বাংলাদেশের মাটিও মানুষের পালস গোনা, বাংলাদেশের মাটিও মানুষ আওয়ামী লীগকে চাইছে। আসতে পারে নতুন সরকার, কিন্তু নতুন সরকার যে ইউনূস সরকারের ধারাবাহিকতায় তেমন কোনো পরিবর্তন করবে বা আশা জাগাবে না। নানা রকম চ্যালেঞ্জ আসছে সামনে। আমরা সেগুলো নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। বিবিসি বাংলা আজকে গরম গরম ঠিক কিছুক্ষণ আগে একটা এমন প্রতিবেদন করেছে, ঈদের পরেই নতুন সরকারের সামনে 3 বড় চ্যালেঞ্জ। কি কি চ্যালেঞ্জ সেগুলো নিয়ে আমরা কথা বলবো, বিবিসি বাংলার প্রতিবেদন থেকে কথা বলবো, আমরা আমাদের কনসেপ্ট থেকে কথা বলবো যে কি কি চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। আজকে ঈদ শেষ হয়ে যাচ্ছে, উৎসবের আমেজ কাটিয়ে দেশ বলা যায় আগামীকাল পরশু থেকে কর্মব্যস্ততায় ফিরবে। ঠিক তখনই এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে মাত্র 1 মাস আগে দায়িত্ব নেওয়া বাংলাদেশের নতুন সরকার। একদিকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকে দেশের ভঙ্গুর অর্থনীতি আর রাজনীতির মাঠের টানাপোড়েন, সব মিলিয়ে এক অস্থির সময়ের সংকেত পাওয়া যাচ্ছে। নতুন সরকারের জন্য প্রথম এবং সবচেয়ে বড় উদ্বেগের নাম হলো জ্বালানি নিরাপত্তা। কেন এই উদ্বেগ? কারণ ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে এক অগ্নিকুণ্ডে পরিণত করেছে। ইতিমধ্যে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা হয়েছে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী প্রায় 1 মাস ধরে বন্ধ। এই সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশে। ঈদের আগে আপনারা প্রভাব খানিকটা দেখেছেন, পেট্রোল পাম্পগুলোর সামনে দীর্ঘ লাইন। ঈদের পরে এই লাইন আরও বড় থেকে বড় হবে এবং এই লাইনকে কেন্দ্র করে পরিস্থিতি সাংঘর্ষিক অবস্থার দিকে যাবে। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক মতামিম বিবিসি বাংলাকে বলছেন, ঈদের ছুটি শেষে অফিস, আদালত এবং শিল্প কারখানা যখন পূর্ণ শক্তিতে চালু হবে, তখন বিদ্যুতের চাহিদা কয়েক গুণ বেড়ে যাবে।
আর এই চাহিদা মেটানোই হবে সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ। এখানেই শেষ নয়। এপ্রিল মে মাস মানেই প্রচণ্ড গরম। একদিকে বিদ্যুতের লোডশেডিংয়ের ভয়, অন্যদিকে কৃষি আবাদের জন্য সেচ ও সারের সংকট। অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান সতর্ক করেছেন যে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম চড়া, অথচ আমাদের দেশের রাজস্ব আয়ে বড় ঘাটতি রয়েছে। এই বাড়তি দাম মেটাতে গিয়ে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আরও টান পড়তে পারে। সরকারের তরফ থেকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিবিসি বাংলাকে জানিয়েছেন, জ্বালানি সংকট মোকাবেলায় এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ। তিনি বলছেন, জ্বালানির সঙ্গে খাদ্য নিরাপত্তা এবং শিল্প উন্নয়ন সবই যুক্ত। পরিস্থিতি মোকাবেলায় সরকার বিকল্প উৎস খোঁজা এবং সাশ্রয়ী ব্যবহারের উপর জোর দিচ্ছে। তবে তিনি সতর্ক করে দিয়েছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানির দাম বাড়ানো ছাড়া হয়তো আর কোনো উপায় থাকবে না। এখন পর্যন্ত বাংলাদেশে সরকার জ্বালানির দাম বাড়ায়নি, কিন্তু ঈদের পরের পরিস্থিতি কি হবে? যখন জ্বালানির দাম বাড়বে, তখন আপনার চালের দাম বাড়বে, তখন আপনার ডালের দাম বাড়বে, তখন আপনার তেলের দাম বাড়বে। এই যে বিবিসি যে চ্যালেঞ্জগুলোর কথা বলছে, মূলত 3টি চ্যালেঞ্জের কথা বলেছে। অর্থনীতি সামাল দেওয়া, জ্বালানি সমস্যা সমাধান করা, জ্বালানি চ্যালেঞ্জ, আর রাজনৈতিক চ্যালেঞ্জের কথা বলেছে। কিন্তু এই যে মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকার সমস্যা, রিজার্ভের সমস্যা, রিজার্ভে টান পড়া, তারপরে এই যে বিশাল মধ্যপ্রাচ্য জুড়ে আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা কাজ করে, রেমিটেন্স যোদ্ধাদের কর্মক্ষেত্র মধ্যপ্রাচ্য থেকে সংকুচিত হয়ে যাচ্ছে, তারা দেশে ফিরবেন। এই সব কিছু ট্যাকেল দেওয়া নতুন সরকারের জন্য একটা সীমাহীন সমস্যা হয়ে দাঁড়াবে। রাজনীতির ময়দানও সরকারের জন্য মোটেই মসৃণ নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামনের দিনগুলোতে স্থানীয় সরকার নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার ব্যাপক চাপে থাকবে। বিশেষ করে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা, তথাকথিত বিপ্লব, আমি এটাকে কোনোভাবেই বিপ্লব বলি না, বা জুলাই সনদ কতটা বাস্তবায়ন হচ্ছে সেদিকে তীক্ষ্ণ নজর রাখছে সাধারণ মানুষ এবং বিরোধী দলগুলো। ইতিমধ্যে সরকারের বিরুদ্ধে প্রশাসন ও স্থানীয় সরকারে যেভাবে দলীয়করণ হচ্ছে তা জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক বলে অনেকে বলছেন। এছাড়াও রয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং জুলাই আন্দোলনের সময় দায়ের করা মামলাগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করাও সরকারের জন্য বড় পরীক্ষা। বিরোধী দলগুলো স্পষ্ট করে দিয়েছে যে তারা এই ইস্যুগুলোতে সরকারকে এক চুলো ছাড় দেবে না। সরকারের জন্য তৃতীয় এবং দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হলো অর্থনীতির সামষ্টিক স্থিতিশীলতা। সাধারণ মানুষের প্রধান দাবি এখন একটাই, নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা। সামনেই নতুন অর্থবছরের বাজেট। এই বাজেটটি সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো এখানে প্রতিফলিত হতে পারে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো এখন সময়ের দাবি। কিন্তু প্রশ্ন হলো, রাজস্ব আয়ে যেখানে বড় ঘাটতি, সেখানে এই বিশাল ব্যয়ের সংস্থান সরকার কিভাবে করবে? পাশাপাশি দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাও সরকারের বড় চ্যালেঞ্জ। অর্থনীতিবিদরা মনে করছেন, যদি জ্বালানি সংকটের কারণে সার উৎপাদন ব্যাহত হয়, তবে কৃষি উৎপাদন কমে গিয়ে খাদ্য সংকট তৈরি হতে পারে। তাই রিজার্ভ রক্ষা করা এবং উৎপাদন সচল রাখায় এখন সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত। দর্শক, সব মিলিয়ে দেখা যাচ্ছে ঈদের পরবর্তী সময়টা নতুন সরকারের জন্য মোটেও হানিমুন পিরিয়ড নয়। জ্বালানি সংকট, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং রাজনৈতিক স্থিতিশীলতা, এই 3 ফ্রন্টে সরকার কতটা সফল হয় তার উপরই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। সরকার কি পারবে জনগণের প্রত্যাশা পূরণ করতে, নাকি বৈশ্বিক যুদ্ধের ধাক্কায় অর্থনীতি আরো নাজুক হয়ে পড়বে? প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।